হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু দীপ্তি ব্যাচ। সকল এনকেডিয়ান্সকে তোমাদের দীপ্তি ব্যাচে স্বাগত জানাই। তোমাদের আগে যে ক্লাসটা নিয়েছিলাম, দেখবে একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। অর্থাৎ আমি ওখানে আলোচনা করেছিলাম, স্যার ছিলেন ওখানে। আলোচনা কি হয়েছিল যে তোমাদের সারা বছর ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের ক্লাসগুলো কেমন হবে, কেমন করে অ্যাসাইনমেন্ট যাবে, কী হবে, সব বিষয়গুলো ওখানে একটা রোড ম্যাপ দেওয়া ছিল সারা বছর। অর্থাৎ এখন তোমাদের সঙ্গে আরও 9 মাস মতো পথ চলা রয়েছে। ওখানে সব কিছু আলোচনা হয়েছে। ওই ভিডিওটা আগে দেখে তারপর এই ভিডিওটা দেখবে। ওকে, তাহলে চলো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট ক্লাস, যেটা হয়েছে কি বলতো, বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। তার ফার্স্ট ক্লাসে আমরা করার আগে তোমাদের একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ক্লাসগুলো এইভাবেই করব। সেটা বলে দেই যে ফার্স্টে আমরা কি টপিক, আজ কোন ক্লাসে কি টপিক আলোচনা করব সেইগুলো তোমাদের বলে দিব। সেই টপিকের ওপরে তোমাদের থিওরি যেগুলো রয়েছে, থিওরিগুলো আমরা আলোচনা করব। নেক্সট ওই থিওরি বেসিসে যে নিউমেরিক্যালগুলো অর্থাৎ ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আমরা করব। এইভাবে আমরা ক্লাসগুলোকে পুরো সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাব। ওকে, তাহলে চলো আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস ছিল এইটাই, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা যেটা রয়েছে। আজকে কি পড়বো আমরা, দেখো এই যে দেখো টুডে টপিক রয়েছে। কি পড়বো, এই 5টা জিনিস আজকে কভার করব থিওরি থেকে। এটা এক হচ্ছে সংখ্যা কাকে বলে। আমরা ফার্স্টে বাস্তব সংখ্যা পড়ার আগে দেখব সংখ্যা কি। নেক্সট আমরা যেটা পড়বো দেখো, সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে। নেক্সট রয়েছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যা কিভাবে স্থাপন করব। এইভাবে আমাদের থিওরিগুলো পরপর আমি বলে দিয়েছি দেখো। তারপরে রয়েছে দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী যে মূলদ সংখ্যা বের করা হয় সেটা আমরা পড়ব। নেক্সট লাস্টে যেটা থাকবে, যে দুটো মূলদ সংখ্যাকে যদি আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি করি, তাহলে কি আসতে পারে, মূলদ সংখ্যা আসবে না অমূলদ সংখ্যা আসবে নাকি অন্য কোনো সংখ্যা আসবে, ওইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলো ফার্স্টে কেউ ভয় পাবে না, ফার্স্টে বলে দিই শোনো, তোমাদের কিছু ইংলিশ টার্মও থাকবে। ইংলিশ টার্ম থাকার কারণ এটা হচ্ছে, তোমরা আজ থেকে যদি প্রিপারেশন না হও, নেক্সট তোমরা যে যেই দেবে, যেই মেন দেবে, ওয়েস্ট বেঙ্গল যেই দাও বা যেই মেন দাও বা যে কোনো লেভেলে যাও বা গ্র্যাজুয়েশন কেউ করো, সবই ইংলিশ থাকছে এইচএসের পরে। ওই কারণে আমরা এটা ফার্স্ট থেকেই সব ক্লাসে এটা দেখবো যে ইংলিশ টার্মগুলো মেনলি কিছুটা হলেও ডেফিনেশনগুলো, বা যেগুলো ডেফিনেশন নয় অ্যাকচুয়ালি, যেগুলো কোটেশন থাকে, মূলত সংখ্যা, তার রেশনাল নাম্বার, এই যে কোটেশনগুলো ইংলিশগুলো, ওইগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, ফার্স্টে একটা জিনিস রয়েছে দেখো এখানে, যে ক্লাসিফিকেশন অফ কি নাম্বার সিস্টেম। আমাদের নাম্বার সিস্টেম এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ দেখো, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, তারপর রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, অনেক কিছু এখানে রয়েছে। এইগুলোকে কি রয়েছে, এগুলো ইংলিশে তোমরা দেখবে, পিডিএফ যখন পাবে তোমরা পিডিএফে দেখবে, ইংলিশ টার্মগুলো পড়ে রাখবে। আমি এগুলোকে সহজে বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম তৈরি করেছি দেখো। এই ডায়াগ্রামে আসো, সবাই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? আমি একটু সরে যাচ্ছি দেখো। ডায়াগ্রামে ছিল কি, আমাদের ফার্স্টে রয়েছে দেখো নাম্বার কাকে বলে। মানে নাম্বার মেইনলি আমাদের সব কিছু জানি যে নাম্বার, কারণ সব কিছু ক্যালকুলেট করার জন্য, ক্যালকুলেশন করার জন্য আমাদের নাম্বার লাগে। সেই নাম্বার কত ধরনের হয় সেগুলো মেনলি এখানে দেখো। তোমাদের 9-এ বেসিসে যতটা লাগে ততটাই দেওয়া রয়েছে, কারণ তুমি তো নাম্বার মানে অনেকগুলো নাম্বার থাকবে, ইন্টিজারের আবার ভাগ থাকে, ওইগুলো কিছুই দেয়নি। যতটা সম্ভব, যতটা এর আগে পড়ে এসছি বা 9-এ ক্লাসে যতটা লাগবে, ওইগুলো সবকিছু দেওয়া রয়েছে। নাম্বারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে কি বলো, বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি মানে কি বলতো, কাল্পনিক বা অবাস্তব সংখ্যা, যেটা আমরা পড়ি অবাস্তব বা কাল্পনিক, যেটা বলতে পারি আমরা। ওকে, তাহলে কি শিখলাম, নাম্বার দুভাগে ভাগ করা যায়। মেনলি নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা হচ্ছে কি ইমাজিনারি বা অবাস্তব সংখ্যা যেটা। এবার একটা জিনিস বলি, বাস্তব সংখ্যা আমরা পড়বো। বাস্তব সংখ্যা পড়ার আগে আর একটা কথা বলে দিই, ইমাজিনারি নাম্বারে কোনো ক্লাসিফিকেশন নেই, বা এটা আমরা এখানে পড়বো না, এটা এখানে পড়বো না। কেন বলো তো, এটা ক্লাস 11-এ তোমাদের রয়েছে কমপ্লেক্স নাম্বার, যেটা দেখো এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার না। রিয়েল নাম্বার এখানে শেষ হচ্ছিল, এই সব নাম্বার নিয়ে রিয়েল নাম্বার হবে এখন দেখবো আমরা। আর এই কমপ্লেক্স নাম্বার মানে যেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার যেটা ছিল, এটা হচ্ছে আমাদের কি বলতো ফর ক্লাস 11। ওকে, ক্লাস 11 এটা পড়বো। কিন্তু এখন আমরা পড়বো কি, রিয়েল নাম্বার। আজকে চ্যাপ্টারে ছিল আমাদের কি রিয়েল নাম্বারে। রিয়েল নাম্বারকে দেখো, ফার্স্টে আমরা যখন শিখেছিলাম যে আমাদের রিয়েল নাম্বারে, শোনো ফার্স্টে তোমাদের নাম্বার কিভাবে এসছিল একটু আলোচনা করে দিয়ে, একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, দাঁড়াও 1 মিনিট। দেখো
আগেকার দিনে কি বলতো, আগেকার দিনে যখন আমরা নাম্বার কাউন্ট করতাম, মানে আমরা নয় অ্যাকচুয়ালি, আগেকার দিনে যারা নাম্বার কাউন্ট করতো, নাম্বার বলতে কি কোনো সংখ্যাকে কাউন্ট করে রাখতো, তখন তারা কিন্তু এই নাম্বারগুলো শেখেনি। তখন কি হতো বলতো, তারা এইভাবে লিখতো এক, তারপরে যে দুটো হয়েছে তাহলে 2 লিখে রাখতো, আচ্ছা তিনটে আদান প্রদান হয়েছে তিনটে জিনিস তাহলে 3 লিখতো, তারপরে 4 লিখতো, 5 লিখতো না। এই নয় যে 5-এর সময় 1 2 3 4 5 এইভাবে লিখে নেবে, এইভাবে লিখতো না। কি করতো বলতো, 4-এর পরে একটা বান্ডিল তৈরি করে নিত, এটা লেখা হতো না। আবার ট্যালি মার্ক যেটা পড়েছিলাম আমরা, না ট্যালি মার্ক পড়েছিলাম, আগেকার দিন ওইভাবে লিখতো যে 1 2 3 4 এই নয় এইভাবে বান্ডিল করতো কেন, যে একটা বান্ডিল পেয়ে গেলে লোক দূর থেকে ধরো এইভাবে অনেকগুলো সংখ্যা লিখে রেখেছে 1 2 3 4 5, এইভাবে কাউন্ট করা অনেক অসুবিধা হতো। ওই কারণে তারা কি করতো, 4টের পর একটা করে বান্ডিল করে দিত, 4টের পর একটা করে বান্ডিল। তুমি যখন দূর থেকে দেখতে পাচ্ছ যে এটা ব্লক আছে মানে 5টা আছে, এখানে 5টা আছে তাহলে 2 10 2 12 এইভাবে ক্যালকুলেট হতো। কিন্তু এরপর থেকে যখন প্রথমে এটাকে আমরা কি প্রসেস বলতাম, ট্যালি মার্ক যেটা শিখেছিলাম আমরা, ওই দেখবে রাশিবিজ্ঞানের সময়, ওই সময় ট্যালি মার্ক তৈরি করে আমরা শিখেছিলাম বাচ্চাকালে, এখনো অনেক সময় করি ওগুলো। এটা ফার্স্টে এইভাবে কাউন্ট হয়েছিল। নেক্সট এগুলো ভাবে ধরো আমি 200 বলতাম, তখন এত বড়গুলো দাগ দিয়ে দিয়ে লিখতে তো অনেক বড় হতো, অনেক প্রবলেম হতো। ওই জন্য তারপরে কি বলতো, রোমে কি আবিষ্কার হয়েছিল, রোমান অক্ষর, যেটা আমরা শিখেছিলাম কি বলতো, রোমান অক্ষর এখনো ইউজ করি আমরা, না এই যে 1 2 3 এইভাবে ইউজ করতাম, 4, এই যে রোমান অক্ষরগুলো। যখন ধরো এগুলো 100 200 ঠিক ছিল, 100 পর্যন্ত আমরা শিখি, সবাই জানি 100 পর্যন্ত। কিন্তু ধরো এরপরে যদি 1000 হতো, 2000 হতো, 4000 হতো, তখন আমরা কি করতাম বলো, তখন তো এই রোমান অক্ষরগুলো ইউজ করতাম না। এটা একটা প্রবলেম। আরো একটা প্রবলেম হতো, রোমানে এই অক্ষরগুলো ছিল, এরা তখন এক্সপ্যান্ড করতো না, বাইরে দেশে গিয়ে প্রবলেম হতো। তখন ইন্টারন্যাশনালি এমন একটা ব্যাপার থাকে, যেমন আমরা ফিজিক্সে শিখতাম না যে এসআই একক হচ্ছে, অর্থাৎ MKS অথবা এসআই একক হচ্ছে ইন্টারন্যাশনাল একক, ওর 7টা একক ছিল, সেগুলো আমরা মানে পুরো অল ইন্ডিয়া বা অল ওয়ার্ল্ড ওটা ইউজ করতাম আমরা। এখানেও সেই রকম, এই সংখ্যার জন্য শেষে আমাদের ইন্টারন্যাশনালি একটা সংখ্যা ব্যবহার হলো, কি বলতো, যেটা আমরা আমাদের কি 9টা অক্ষর শিখেছিলাম, 0 1 সরি 1 বলে 9 লিখছি তো, 1 2 3 4 এইভাবে করে করে বলতো 5 6 7 8 9, টোটাল 10টা অক্ষর শিখেছিলাম। এই 10টা অক্ষরকে ইউজ করে আমরা লাখ 2 লাখ কোটি কোটি অনেক কিছু ব্যবহার করি এখন, তাই না? এগুলোকে ইউজ করে এইভাবে আস্তে আস্তে প্রথম এইভাবে কাউন্ট হলো, দেন রোমান অক্ষরে গেল, রোমান অক্ষর থেকে তখন আমরা যে সংখ্যাগুলো 9টা অক্ষর 10টা ডিজিট পেয়েছিলাম, সেই 10টা ডিজিটকে কাজে লাগিয়ে আমরা যে কোনো সংখ্যা এখন তৈরি করি। এটা নাম্বার ছিল। ওকে, নাম্বার, হিস্ট্রি অফ নাম্বার। আচ্ছা, আমরা কিন্তু এখানে পড়েছিলাম কি বলতো, স্বাভাবিক সংখ্যা। ফার্স্টে আমরা কি বললাম, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলবো বলো, যেগুলো আমরা বাস্তবে কাউন্ট করতাম। ধরো এখানে কেউ বসে আছে, ফার্স্টে আমরা কি বলতাম, 1 2 3 4 5 এইভাবে ইউজ করতাম। বা কোনো টাকা তুমি হিসাব করছো, তাহলে 1 2 3 4। বাস্তবে যেগুলো আমরা ইউজ করি, যেগুলো ইউজ করি না, বাস্তবে যেগুলো ইউজ করি সেগুলোকে কি বলবো আমরা, বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। মানে সরি, বাস্তব বললাম, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেগুলো কি বলতো, ওগুলো তো বাস্তব সবই, কিন্তু আমরা এখন যেহেতু ক্লাসিফিকেশন করছি তাহলে আমরা দেখবো ন্যাচারাল নাম্বার কি। তাহলে 1 2 3 4 5 এই করে করে পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত যতগুলো সংখ্যা আমরা পাবো এখানে, সেগুলো সব কি বলবো বলতো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবার বলি, যদি ন্যাচারাল নাম্বার যেগুলো পেয়েছিলাম তার সঙ্গে যদি 0 অ্যাড করতাম, অর্থাৎ কি বলতো, যা পেয়েছিলাম 1 2 3 4 থেকে, তার সঙ্গে যদি আমরা 0 একটা অ্যাড করে দেই, 0 থেকে কাউন্ট হয়। 0 কখন শিখলাম, যখন অ্যাডিশন করতে শিখেছিলাম, তখন 1 2 3 4 শিখেছিলাম। কিন্তু এমন ছিল যে দুটো আপেল নিয়ে এসেছিল, দুজনের মধ্যে ভাগ করে দিয়েছো, তাহলে আমার কাছে কত আপেল থাকবে। যখন সাবস্ট্রাকশন শিখলাম তখন কি এলো বলতো, আমাদের 0-র ব্যবহার এলো, তখন 0 করব, কারণ 1 থেকে 1 বাদ দিলে তখন কি থাকবে, কিছু থাকছে না, মানে 0। তখনই যখন হবে সেই সংখ্যাকে আমরা কি বলবো, হোল নাম্বার অথবা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার অথবা কি অখণ্ড সংখ্যা। এবার শোনো, এবার দুটো গেল যে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। এরপরে আসছে আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে সবকিছু পূর্ণ করতে হবে। এবার আমাদের 0 শুরু হয়ে গেল, এবার কি বলো 1 2 3 4 হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস হলো যে ধরো দোকানে তুমি কি বলতো, দোকান গেলে, দোকানে গিয়ে বাজার করলে, বাজার করার সময় তুমি ধরো 5 টাকা ধার করে নিয়ে এলে। ওকে, 5 টাকা ধার করে নিয়ে এলে, তোমাকে যদি বলে কত টাকা তোমার কাছে এখন থাকলো, দোকানদারের কাছে তোমার ধার থাকছে ওটা না,
তাহলে আমরা যদি কাউকে কিছু দেবো তখন যদি ইউজ করি তখন কি করব, নেগেটিভ করব। যে 5 টাকা ধার থাকলো তখন -5 বললাম। বা অনেক সময় আমরা ইউজ করি এখন যেটা, যে পেছনের দিকে যাচ্ছে কোনো একটা জায়গা থেকে, ধরো নিচের দিকে লিফট নামছে, ভূমি থেকে নিচের দিকে কয়লা খনিতে লিফট নামছে, তখন সেগুলোকে ইউজ করতাম। বা কোনো নাম্বার তুমি 2 নাম্বার কম পেয়েছো, যদি আমরা বলতাম তুমি টোটাল কত পেয়েছো, তো আমরা কত বলতাম যে ধরো দুটো কোশ্চেন ভুল করেছো, তাহলে 2 × -2 হচ্ছে। এই যে নাম্বার নেগেটিভগুলো, অর্থাৎ আমরা সংখ্যা রেখা যখন শিখেছিলাম সেখানে 0 থেকে পজিটিভ দিকে, অর্থাৎ ডান দিকে যত গেছিলাম কি ছিল, +1 +2 +3 +4, বাম দিকে তখন ইউজ করেছিলাম কোনগুলো বলতো, -1 -2 -3 -4। অর্থাৎ সংখ্যা রেখায়, কোনো সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা আমরা ইউজ করতাম সেই সবগুলোকে বলবো কি বলতো আমাদের পূর্ণ সংখ্যা। এবার একটা জিনিস বলি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকছে দেখো, 0 1 2 3 মানে +1 +2 +3, আবার নেগেটিভেও আসতে পারে -1 -2 -3। অর্থাৎ একে আবার 3 ভাগে ভাগ করতাম, আমরা পরে পড়বো। একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে পজিটিভ সংখ্যাগুলো নিয়ে যেগুলো পাবো সেটাকে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। যেগুলো এবার কি বলতো নেগেটিভগুলো যেগুলো থাকবে যার মধ্যে, যে সেটের মধ্যে, ওইগুলোকে বলবো নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 একটা পড়ে থাকবে, 0কে শুধু আমরা কি বলতাম 0। এর আবার ক্লাসিফিকেশন রয়েছে, ওগুলো তোমরা পরে পড়বে। তাহলে আমরা 3টে জিনিস শিখলাম, যে একটা হচ্ছে কি বলতো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। এরপরে যেটা হচ্ছে মূলদ বা অমূলদ, এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের তো ক্লাস 9-এর টপিকই হচ্ছে এটা, যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, ওই জন্য এটা আলাদাভাবে পড়বো। যাই হোক, এটা দেখে নিবে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি। আমরা ফার্স্টে যাব তাহলে কি বলতো, মূলদ সংখ্যা কাকে বলে। 3টে সংখ্যা শিখলাম আমরা, যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার। এবার আমরা মূলদ সংখ্যা, যাকে ইংলিশে বলা হয় কি বলতো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার নিয়ে আজকে টপিক হচ্ছে, আজকে পুরো থিওরিটাই হচ্ছে মূলদ সংখ্যা নিয়ে। মূলদ সংখ্যা আমরা কাকে বলবো, যে সমস্ত সংখ্যাকে, এখানে ডেফিনেশনটা একটু দেখে নাও, লিখে দিয়েছি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ ফ্র্যাকশন আকারে, ভগ্নাংশের আকারে, 1/2 3/4, এবার মাইনাসেও হতে পারে, সেটা বলছি এক্ষুনি। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, p আর q কি হবে বলতো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো বলেছিলাম, p আর q কার মধ্যে বিলং করবে বলতো, এই ভ্যালুগুলো হয় 0 বা +-1, মানে +1 অথবা -1, +-2 অথবা +2 -2, +2 অথবা -2, এগুলো নিয়ে সবকিছু। এইগুলো আমরা শিখেছি যে পূর্ণ সংখ্যা। দেখো, আচ্ছা তোমরা দেখেছিলে এক্ষুনি যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি 0 +-1 +-2, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে যেই সমস্ত সংখ্যাকে p/q আকারে সাজাতে পারবো সেগুলো কি হবে পূর্ণ সংখ্যা। ধরো আমি বললাম স্যার 0 তো আছে, p/q আকারে সাজাতে বলছেন, তখন আমি যদি বলতাম এখানে যে 2/0, এটাও হতে পারতো। আর অথবা কেউ বলতো স্যার 0/2, এটা দুটোই করতে পারতাম। p/q তো পূর্ণ সংখ্যা, তাহলে q এর মান তো 0 তো হতো এখানে, না এখানে হতো, কিন্তু এখানে ডেফিনেশনেই থাকবে কি বলতো q ≠ 0। আচ্ছা এখানে দেখো q = নয়, q ≠ দাঁড়াও 1 মিনিট, q কি হবে বলো, ≠ 0। q কে কি হতে হবে, ডেফিনেশন হচ্ছে যেগুলোকে p/q আকারে আমরা সাজাতে পারবো, কিন্তু q অবশ্যই ≠ 0 হবে। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ডেফিনেশন তোমাদের দেয় মূলত সংখ্যা কাকে বলে লিখতে বলে, তারপর এক্সাম্পল চাই। তুমি যদি মূলত সংখ্যা ডেফিনেশনে বলো যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, বাট p/q পূর্ণ সংখ্যা হবে, তাহলে ভুল। কিন্তু তোমাদের একটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশন, সেটা হচ্ছে তোমাদের q ≠ 0 অবশ্যই বলবে। কেন বললো, আমরা এটা এখন দেখলাম না 2/0, এখানে একটু লিখছি দেখো, আমরা যদি সংখ্যাকে 2/0 লিখি অথবা একটা সংখ্যাকে যদি 0/2, আমরা শিখেছিলাম যে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যা মানে 0কে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ওর ভ্যালু কি দেখায় 0, কিন্তু যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করি তার ভ্যালু হয় আনডিফাইন্ড, মানে অসংজ্ঞাত, আমরা ভ্যালু পাবো না। কি হয়, অসংজ্ঞাত। ওই কারণে এটা হবে না, কোনো মানই পাচ্ছি না যখন কি করে সেটা সংখ্যা হবে। ওই কারণে নিচের যেন কোনো সময় 0 না হয়, আর সব p/q এর মান যা নিতে পারো উইদাউট 0। ওকে, তাহলে আমরা ডেফিনেশনটা শিখলাম যে মূলত সংখ্যা কাকে বলে, না যে সকল সংখ্যাকে বললাম যে p/q আকারে সাজাবে, আর কি বলতো q যেন ≠ 0 হয়। কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো ভালো করে দেখো। p/q মানে এই নয় যে পুরো দেখাই যাবে যে p/q, তোমাকে বললো 2 কি একটা মূলত সংখ্যা হবে, বলো 2 কি মূলত সংখ্যা হবে, আরে বলো। ওকে, বুঝতে পেরেছি, বলেছো হ্যাঁ হবে, কারণ 2/1 তুমি তৈরি করতে পারবে,
এবার যদি বলি -3, এটাও হবে স্যার নিচে তো 1 নিতে পারেন, কিউ এর মান তো 1 হয় আমাদের না, তাহলে এইগুলো কি বলতো মূলত সংখ্যা হচ্ছে। মানে এখান থেকে আমরা শিখছি সমস্ত পূর্ণ সংখ্যা, শুধু জিরো বাদে যেটা, সমস্ত পূর্ণ সংখ্যাও বা কোনো স্বাভাবিক সংখ্যা অথবা কোনো অখণ্ড সংখ্যা সব নিজেই থেকে কি বলতো মূলত সংখ্যা। কেন বললাম স্বাভাবিক সংখ্যা যদি 1 2 3 4 যা লিখি আমরা নিচে 1 অ্যাড করতে পারছি, 1/1 2/1 3/1 মূলত সংখ্যা। যত তুমি জিরো নিলে, জিরো আমরা শিখেছিলাম যে 0/1 মানে সে মূলত সংখ্যা, মানে অখণ্ড মূলত সংখ্যা হয়ে গেল। নেগেটিভ যে সংখ্যা হবে -1 -2 তার নিচেও তো আমরা 1 লিখতে পারি না, যে কোনো সংখ্যার নিচে। ওই কারণে যত পূর্ণ সংখ্যা বলো যা বলো, যে যতগুলো সংখ্যা শিখলাম সবগুলো কি হচ্ছে বলতো মূলত সংখ্যা, শুধুমাত্র নিচে যেন জিরো না হয়, এটা ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে আমরা মূলত সংখ্যা কি শিখলাম। নেক্সট আমাদের যে থিওরি রয়েছে ক্লাস 9-এ, সেটা হচ্ছে মূলত সংখ্যাগুলো মানে সংখ্যা রেখায় বসাতে হবে কি মূলত সংখ্যা। চলো এবার সংখ্যা রেখা আমাদের ড্র করতে হবে। সংখ্যা রেখা ড্র যদি করি আমরা, দেখো এখান থেকে ড্র করছি, কি করলাম এই সংখ্যা রেখা কত ড্র করা যাবে, এখানে সংখ্যা রেখা ড্র করলাম। আমরা জানি যে দেখো শোনো, সংখ্যা রেখা তোমরা যখন ড্র করবে না, মিডিল একটা এমন একটা নেবে মান যেন ঠিকঠাক স্কেল বসিয়ে দেখবে, গ্যাপগুলো যেন ঠিকঠাক, এই নয় +1 +2 +3 বেড়ে গেল, এইদিকে ছোট ছোট হয়ে জায়গা ধুচ্ছে না, এখানে ছোট ছোট করে লিখে দিলাম, এমন লিখবে প্রপার একটা জায়গা নিয়ে ভালো করে সুন্দর করে লিখবে। তুমি বুঝতে পারবে যে কোন সংখ্যা চেয়েছে, মাইনাসে চেয়েছে না প্লাসে চেয়েছে। যদি প্লাসে চেয়েছে তাহলে তুমি মাইনাসটা কম নিয়ে প্লাসটাকে বাড়াও, অর্থাৎ এখান থেকে মাইনাস শুরু করো, প্লাসটাকে বেশি করে বাড়াও। যদি মাইনাস থাকে তাহলে প্লাসকে কম নাও, মাইনাসটাকে বেশি করে বাড়াবে। এই নয় মাঝখানে জিরো ধরে নিলাম, যেদিকে লাগছে ছোট ছোট করে, ছোট ছোট জায়গা নেই ছোট ছোট করে লিখে দিয়ে চলে যাচ্ছি, এটা করবে না তোমরা। তাহলে আমি যদি প্রপার যদি এখানে একটা মিডিল পয়েন্ট ধরি, ধরো মিডিল পয়েন্ট এটাকে ধরলাম, তাহলে এটা 0, তাহলে এই একই গ্যাপে তুমি লিখবে +1 +2 +3, প্লাস তো লেখা হয় না, আমরা 4 5 এভাবে লিখে যাই। ওকে, দেখো একটা সুন্দর গ্যাপ রয়েছে। এদিকে যদি মাইনাসে নেই তাহলে -1 -2 -3 -4 সংখ্যা রেখা তৈরি করলাম। এবার যে কোনো একটা মূলত সংখ্যা নাও, তুমি বলো যে কোনো একটা মূলত সংখ্যা। এখানে সংখ্যা রেখা মূলত সংখ্যা বসানোর সময় দুটো জিনিস খেয়াল করবে, একটা হচ্ছে কি যে লব আর মানে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ কেস 1 যদি আমরা লিখতাম, কেস 1-এ কি হতে পারে বলতো, লব ছোট হর কি বড় তো বড়, প্রকৃত ভগ্নাংশ লব ছোট হলে হর বড়। যেমন ধরলাম ধরো 3/4, একটা সংখ্যা নিলাম কত আমরা বলো 3/4, এটা প্রকৃত ভগ্নাংশ। 3/4 হলে সবসময় মনে রাখবো প্রকৃত মানে 0 থেকে 1 এর মধ্যে। দেখো এটা যদি আমি ভাগ করি 0 পয়েন্ট সামথিং হচ্ছে, 30 হচ্ছে তো 4 7 8 7 পয়েন্ট সামথিং, এরকম 0.7 সামথিং, তাহলে এটা সবসময় প্রকৃত ভগ্নাংশ হলে সর্বদা মনে রাখবে যে এটা ভ্যালু কার থেকে কার মধ্যে থাকবে বলতো, 0 থেকে 1 এর মধ্যে, এর বাইরে বেরোবে না। যদি প্রকৃত ভগ্নাংশ হয় সর্বদা থাকবে 0 থেকে 1, যদি পজিটিভ মানে ধনাত্মক যদি প্রকৃত ভগ্নাংশ, নেগেটিভ হলে 0 থেকে -1 এর মধ্যে থাকবে। তাহলে এটা শিখলাম। এবার 3/4 তো একে কিভাবে বসাবো দেখবে, এই মানটা 0 থেকে 1 এর মধ্যখানে, এখানে নিচে কত আছে বলতো 4, 4 তো, তাহলে পুরো ঘরটাকে 0 থেকে 1-কে আমরা 4 ভাগে ভাগ করব। দেখো এইভাবে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করতে হলে কাট করা হয় কটা, 3টে, তাহলে এখানে আমরা সমানলি 3টে ভাগ করব, 1 2 3, মানে এখানে দেখো 0 এটা থেকে কটা ভাগ করেছি দেখো 4, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ। এবার বসালে দেখো 0 মানে কত 3/4, 4 ভাগে ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে 0/4। নেক্সট হচ্ছে কত বলো 1/4, 2/4, 3/4, 1 হলে তো 4/4 হয় না, 4/4 মানে 1, কিন্তু আমাদের তোমাকে বসাতে বলেছিল কি যে 3/4, তাহলে এই বিন্দুটা যেটা হবে পি বিন্দু দিয়ে দিব, বলবো এটা হচ্ছে সংখ্যা রেখা স্থাপন। অর্থাৎ এই যে 0 থেকে 1 এটা একটু বড় করে গ্যাপ নেবে তোমরা, যে তারপরে এখানে 4 ভাগে ভাগ করবে তুমি, মানে হ্যাঁ 4টে ভাগ। তাহলে কাট করবো কটা, আমরা 4টে ভাগ করেছিলাম না, 0/1 2 1/4 2/4 3/4, ঠিক আছে 4টে ভাগ হলে 3 বার কাট করতে হবে, তাহলে 3 বার কাট করে দাও এখানে ছোট করে, 1 2 3, তাহলে এটা কত হলো 0/4 1/4 2/4 3/4, আমাদের 3/4 লাগবে। তাহলে এটাকে বড় করে নিবে তোমরা একটু, যেটা এখানে দেখালাম দেখবে একটু বড় করে মাপ নেবে, এটা 3/4 এখানে বসিয়েছে, এটা হচ্ছে এই জায়গাটা, এই দিকটাই আসবে, তারপরে 4/4 হয়ে যেত।
এটা হয়তো সংখ্যা রেখা স্থাপন। ওকে, এটা কি হলো যদি প্রকৃত ভগ্নাংশ হয়। যদি অপ্রকৃত হয় কেস 2 তে আমরা দেখবো কি, কেস 2 তে হচ্ছে উল্টোটা, যদি লব বড় হয়ে যায় হর যদি ছোট হয়, এটা অপ্রকৃত ভগ্নাংশ বলি। যেমন হচ্ছে ধরো 7/2, দেখো লব বড় হচ্ছে হর ছোট হচ্ছে, প্রকৃত ভগ্নাংশ। এটাকে তোমরা কি করবে জানো, সর্বদা ভেঙে নিবে, মানে কি ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ যেটা বলে, মিশ্র ভগ্নাংশে ভেঙে নেবে। তাহলে এটা কত হবে, 7কে 2 দিয়ে ডিভাইড করে নাও, 2 3 6 1, তাহলে এটা হচ্ছে কত 3 পূর্ণ 1/2। এটা এটা কি হচ্ছে 3 পূর্ণ 1/2। এবার চলো সংখ্যা রেখা বসাবো। সংখ্যা রেখা টানলাম আমরা, এটা হয়েছে সংখ্যা রেখায় একই রকম। তাহলে 3 পূর্ণ 1/2, এটা পজিটিভ সংখ্যায় চলছে সব। তাহলে আমরা পজিটিভ দিকটা বেশি নিতে হলে আমাদের তাহলে এরকম নিয়ে নাও, এখানে 0 1 2 3 এইভাবে নিয়ে নিব আমরা। এদিকে সেরকম দেখো -1 -2 -3 এইভাবে নেব। ওকে, এটা হলো তাহলে। এবার বলি এটা দেখো 7/2 ছিল, 3 পূর্ণ 1/2, এটাকে আমরা কি বলতে পারি গো, 3 + 1/2। একই ভ্যালু, 3 পূর্ণ 1/2 যা ভ্যালু হয় 3 + 1/2 একই ভ্যালু হয়। তাহলে এটা 3 + 1/2 মানে এটা কার মাঝখানে হবে, 3 প্লাস তারপরে কিছু অংশ, তাহলে 3 আর 4 এর মাঝখানে। তাহলে এখানে আমাদের হাইলাইট করব কিটা বলো, এই যে 3 আর 4 এর মাঝখানেই ওর ভ্যালুটা থাকবে। কার ভ্যালু থাকবে, 7/2 এর ভ্যালু, 3 এর পর না 3 প্লাস বলেছে। এবার 1/2 মানে কি গো, দুটো ভাগ করো মাঝখানের মান। তাহলে এটা ইজি হয়ে গেছে। এটা তাহলে মাঝখানে একটা মান নেব, এটা দিয়ে এটা কি লিখবো বলো তো, 1/2 মানে 7/2 পুরো ভ্যালুটাই এখানে বসাও, 2 ভাগ করে তার 1 ভাগ, তাহলে এটাই হচ্ছে। তাহলে এটাতে একটা মান নাম দিয়ে দাও, ধরো আমরা দিলাম এটা কিউ বিন্দু। তাহলে বলবো কি 7/2 হচ্ছে কিউ বিন্দুর অবস্থান, হচ্ছে 7/2 এর সংখ্যা রেখায় অবস্থান। এটা শিখলাম। যদি এটা নেগেটিভে আসে, মাইনাসে যদি আসে, তাহলে আমরা কি করব, মাইনাসে নিতে থাকবো, তাই তো। ধরো -3 7/2, তাহলে এটা কি হবে 3 আর -4 এর মাঝখানে থাকবে। এইভাবে করবো, প্লাসে হলে প্লাসের দিকে, মাইনাস হলে মাইনাসের দিকে। বুঝতে পেরেছো তাহলে? ওকে, নেক্সট কি রয়েছে থিওরি দেখি আমরা, চলো। নেক্সট রয়েছে দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী মূলত সংখ্যা বের করতে হবে আমাদের। কি বলেছে, দুটো মূলত সংখ্যা থাকবে, ধরো 3 4, এটাও তো মূলত সংখ্যা, তার মাঝখানে মূলত সংখ্যা বের করতে হবে। সে একটা চাইতে পারে, দুটো চাইতে পারে, তিনটে চাইতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, অনেক কিছু হতে পারে, 6টাও হতে পারে। আমরা এখানে মেইনলি 2-3টে কেস দেখবো। দেখো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। যদি ভালো লাগবে বলতে বড় চাইলে এমন প্রসেস আছে সেটা করবে না। যেমন আমরা যদি করি, ফার্স্টে যদি বলি আমি যে 3 আর 5-এর মধ্যে দুটো মূলত সংখ্যা বের করো। কটা বললাম, দুটি মূলত সংখ্যা। এই রিলেটেড ম্যাথ এক্ষুনি দেখবো সব, থিওরিগুলো একটু দেখে নাও। থিওরি দেখার পরে আমরা ম্যাথ দেখবো সব। 3 আর 5-এর মধ্যে দুটি মূলত সংখ্যা বের করতে বলেছে। তাহলে স্যার এটা তো বলে দিবেন যে 3 যদি এখানে থাকে, 3 আর 5, তার মাঝখানে সংখ্যা রেখা 4। একটা বললে 4 বলে দিতে, যদি দুটো বলে, তিনটে বলে। এখানে দেখো টাইপ 1, ফার্স্ট টাইপ হচ্ছে এইটা। যদি একটা বা দুটো বা তিনটে যদি চায়, এই টাইপ মেরে দিবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সেটা হচ্ছে কি বলতো, আমাদের টাইপ 1 হচ্ছে দুটো সংখ্যার মাঝখানে সংখ্যা। এই 4টা পেলাম কিভাবে বলতো, 3 আর 4-এর মাঝখানে মান কত 4, তার মাঝখানে তো মূলত সংখ্যা বের করতে হবে। তো যা বলবে ফার্স্টে করবে কি, দুটোকে যোগ করে দিবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো 3 + 5 কত হয়, 3 + 5 8, 8/2 মানে 4। তাহলে আমরা এটাই পেলাম একটা, যে 3 আর 4-এর মাঝখানে একটা মূলত সংখ্যা হচ্ছে 4। তোমাকে কি বলেছে, আরো দুটো, ধরো এখানে বলছিল দুটি চেয়েছে, এটা দুটো জায়গা তিনটেও বলতে পারতো যে 3টি মূলত সংখ্যা বের করো, যদি দুটো চায়। এবার কি করবো, দেখো 4 লিখলাম, এভাবে সাইডে করে নেবে। 3 আর 5-এর মাঝখানে হচ্ছে কত 4। এবার 3 আর 4-এর মাঝখানে কোনো কিছু পাবো, আবার একই প্রসেস করব। 3 আর 4-এর মাঝখানে করতে হলে কত, 3 + 4 বাই কত বলো 2, তাহলে 4 3 7 7/2। তাহলে এখানে আমরা লিখে দিব কত, 7/2। তাহলে দুটো বলেছিল, দুটো। যদি আরো একটা বলতো তাহলে এদের মাঝখানেও তুমি বের করতে পারতে, অথবা আমাদের সুবিধা হবে এদের মাঝখানে একটা বের করে নেব। তাহলে তখন বের করতে হলে কি করব, 4 আর 5-কে যোগ করব, 4 + 5 বাই হচ্ছে 2, তাহলে 9/2। তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো কত, 9/2। কটা চাইলো, তিনটা চেয়েছিল, তিনটে বের করে নিলাম, 7/2 4
9/2। যদি ছোট্ট করে বলে এরকম যে একটি দুটি তিনটি, কেস 1 যেটা বললাম সেই টাইপে ফেলবে। এবার নেক্সট টাইপ যেটা ছিল, যেটা আমরা ক্লাস 7 বা 8-এ শিখেছিলাম, যে মাঝখানে মূলত সংখ্যা বের করার জন্য কি করেছিলাম, ক্লাস 8-এ ছিল, তোমরা আগের বছরই শিখে এসছো ক্লাস 8-এ। সেটা কি করতাম বলো তো? ধরো আমাদের ভগ্নাংশে যদি থাকতো, এটা শুধুমাত্র 3 আর 5 দেবে এরকম নয়, 1-এর 4 1-এর 5 মাঝখানে বের করো, 3-এর 6 7-এর 8 এইরকম বের করো। যদি এটাও থাকতো, আমাদের 3 ছিল 5 ছিল, তাহলে কি করবো বলো তো? এর নিচে এমন একটা সংখ্যা দিয়ে, দেখো আমরা নিচে যদি ভাগ ডিভাইড করি, উপরেও আমাদের তাহলে ডিভাইড করতে হবে। এখানে 3 আছে মানে কত? 3/1, এখানে 5/1। আমরা যদি একে সমান করতে যাই, নিচের লসাগু এমন একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি আমরা, যে এর মাঝখানে যা বলুক না কেন, 3 আর 5-এর মাঝখানে আমরা একটু বড় সংখ্যা 5, তুমি 5 দিয়েও গুণ করতে পারো, 10 দিয়ে, সব থেকে ভালো 10 হবে, মানে ক্যালকুলেশন সুবিধা হবে, 5 5 করবো না। তাহলে এটা 1-এর সঙ্গে যদি 10 গুণ করি, তাহলে এখানেও কত গুণ করবো? 10। আর এখানে যদিও 10 গুণ করি, তাহলে এখানে 10। দেখো এটা হচ্ছে কত? 30 কত? 10। এখানে হচ্ছে কত? 50 কত বলো? 10। ওকে, 30 আর 50 দুটো সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ 3 আর 5 ছিল, দুটো 3 আর 5 ছিল, তাকে 10-এ দাও, ছোট ছোট করে আরো ছোট ছোট ভাগ করলাম। ভালোভাবে এডিটিং এর সময় দেখবে, আমি দেখছিলাম সেদিন এডিটিং করছিল, কোনো একটা জায়গায় ধরো আমরা ভুল বলে দিচ্ছি, ভুল বলে ভয়েস আটকে যাচ্ছে, মিসম্যাচ হচ্ছে, কাটা হয় না, কাট করে কেটে দেয়, সেটা এরকম টেনে দিলে এক্সপ্যান্ড হয়ে গেল, এই বড় বড় করে ভাষাগুলো ছোট 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 গেল, ওটাই এখানে। এটাকে আমরা বড় করে দিলাম, বড় করে দিলে কি হবে? 30/10 50/10, মানে 30 আর 50-র মাঝখানে চলে গেল। 30/10 50/10 এর মাঝখানে আমরা কি কি সংখ্যা লিখতে পারি বলো? 31/10, 32/10, 33/10, এইরকম করে কত পর্যন্ত যাবো বলো? 49/10। বিশাল 20টার মতন হয়ে গেল, 2-3টা বলবে লিখে দিবে। এটা একটা। এটাকে আবার অন্যরকমও থাকতে পারতো, যদি তোমাদের ফ্র্যাকশনে থাকতো, ফ্র্যাকশন নিচেরটাকে সমান করতে ক্লাস 8-এ শিখেছিলে। আর একটা জিনিস তোমাদের আমি ওই থিওরিটা এখন একটু পরে অঙ্ক করাচ্ছি, ওই ম্যাথটা দেখে যখন দেখবে, ওই ম্যাথের জায়গায় তোমাকে সূত্রটা বুঝিয়ে দিয়ে তারপর করাবো, এখানে করাবো না, যেহেতু ওটা কি বলতো, একটা দুটো অঙ্ক চাই এরকম, যে 6টি বের করো 7টি বের করো। তোমাকে আরেকটা কেস, এটা কেস 1 ছিল, আমরা এখানে শিখলাম, এটা কি ছিল? কেস 2। আর একটা কেস আছে, সেই কেসটা আমরা ওখানে শিখবো, থিওরিটা মনে রাখবে, ওখানে বলবে স্যার যে স্যার ওখানে বাকি রয়েছে থিওরিটা, এখানে আর বলছি না, কেস 3টা ওখানে বলছি। তাহলে চলো নেক্সট কি রয়েছে আমাদের? নেক্সট রয়েছে এখানে দুটি মূলত সংখ্যা যদি আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, তখন কি ভ্যালু পাবো, তাই তো? এবার দুটি মূলত সংখ্যা আমরা কি কি ধরতে পারি বলো? দুটো মূলত সংখ্যা ধরো 1 এর 2, তোমরা থাকলে সামনে ভালো হতো, বলতে আমি লিখতাম, নিজে খুঁজতে গেলে অনেক চিন্তা লাগবে, দেখেছো এই যে ভুল হচ্ছে, তোমরা হলে যে কোনো একটা না ভেবে হলেও বলে দিতে। সেটা দুটো মূলত সংখ্যা, এদের যদি আমরা যোগ করি তাহলে কি হবে বলো? 1/2 প্লাস 5/8, অ্যাড করলে কত হবে গো? 8, 4 প্লাস 5, তাহলে 9/8। অলওয়েজ কি দেখাবে? অলওয়েজ দেখাবে মূলত সংখ্যা। দুটো মূলত সংখ্যা যদি যোগ করি, মূলত সংখ্যা দেখাবে। বিয়োগ করলেও ম্যাক্সিমাম কি দেখাতে পারে? p/q আকার না থাকলে 0 দেখাবে, 0 তো মূলত সংখ্যা। ওই কারণে যদি ডিভাইডও করো, সাবস্ট্রাক্ট যদি করো 5/8, তাহলে কি হবে? এই একই, 4 - 5 -1/8। আরে মাইনাস হলেও তো মূলত সংখ্যা হয়, বলেছিলাম তো, -1/8, p/q তো মূলত সংখ্যা। তাহলে তুমি অ্যাড করলেও মূলত সংখ্যা, সাবস্ট্রাক্ট করলেও, বিয়োগ করলেও কি মূলত সংখ্যা। মাল্টিপ্লিকেশন করে দাও, 1/2 ইন্টু 5/8, কাটাকাটি হচ্ছে না স্যার, 5/16 মূলত সংখ্যা। ওকে, বাকি থাকছে কি? ডিভাইড। বাকি আমাদের কি থাকছে? ভাগ। এটা করলাম কি? অ্যাডিশন। অ্যাডিশন হলে মূলত সংখ্যা হলো। সাবস্ট্রাকশন, দেখো সাবস্ট্রাকশন যদি করি তাও কি হচ্ছে? মূলত সংখ্যা। মাল্টিপ্লিকেশন করে দাও, মাল্টিপ্লিকেশন করে দিলে কি হচ্ছে? তার মূলত সংখ্যা। এবার ডিভিশন, ডিভিশন করলে কি হবে বলো? ডিভিশন করে দিন, এটাকে যদি ডিভাইড করি, 1/2 ডিভাইডেড বাই কত? 5/8, তাহলে 1/2 ইন্টু কত হবে? 8/5, 2 4 আর 4/5। কিন্তু শুধু একটাই কেস হলো, এমন কেসও দেখতে হবে যাতে কিছু অন্য কিছু আসছে নাকি। কিন্তু আমাদের মনে হয় মূলত সংখ্যা যতগুলো ছিল
তার ক্ষেত্রে কোনো সময় তোমার অন্য কিছু আসবে না। অমূলত সংখ্যা হলে দেখবো যখন শিখবো তখন হতে পারে। মূলত সংখ্যা ক্ষেত্রে আমরা কিন্তু পি বাই কিউ আকারে যে সংখ্যা যদি মূলত হয়, ধরো বললাম আমাদের শোনো না, আর একটা জিনিস শোনো, মূলত সংখ্যা অলওয়েজ বললাম তো, একটু দাঁড়িয়ে যাও। অলওয়েজ বলার আগে একটা জিনিস, একটা কেস দেখছি। ধরো স্যার আমরা শিখলাম এক্ষুনি কি স্যার, যে 1 হচ্ছে কি স্যার মূলত সংখ্যা। 1 কি মূলত সংখ্যা? 0 কি বলো? 0 কি মূলত সংখ্যা? তাই এদের ডিভাইড করুন। আপনি 1/0 করে দিন, এটা মূলত সংখ্যা? ঠিক করে বলো। এটা একটা মূলত সংখ্যা, এটা একটা মূলত সংখ্যা, স্যার এদের ডিভাইড করে দিন। মানে এটা ফার্স্টে রেখে এটাকে ডিভাইড করব। মানে একটা এমন একটা কেস আসবে তো, সব কেসের ক্ষেত্রে দেখো কোনো কিছু সত্য হতে হলে সব কিছু সত্য হতে হয়। একটা যদি মিথ্যা হয় পুরো কেসটাই আমরা বলি মিথ্যা। বাচ্চাকালে শিখেছিলাম, যা সত্য বলছিস বল, একটা মিথ্যা বলে দেওয়া মানে তুই সারা জীবন মিথ্যা হয়ে গেলি। এই হচ্ছে একই অবস্থা। তাহলে দেখো এটা 1/0 যদি করে দেই সেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আমরা শিখেছিলাম নিচে 0 যেন না হয়, ভাগ করছি তো 1/0 আকারে লিখতে পারি। এই কেসের ক্ষেত্রে এটা হবে না, অর্থাৎ অলওয়েজ ট্রু, দিস ইজ নট কারেক্ট। ওকে, সর্বদা যে ঠিক হবে ওই রকম কোনো কথা নেই। ইংলিশ দিয়ে দিলাম, দেখেছো? জানি তাহলে। ওকে, তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, চারটে জিনিস শিখলাম অর্থাৎ মূলত সংখ্যায়। এরপরে আমরা কি শিখবো দেখো, এটা থিওরি ছিল। এরপরে থিওরি কি আছে আমাদের? না আর থিওরি নেই। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের যেটা ছিল, অর্থাৎ ফার্স্ট যে পোর্শনটা 1.1 তার থিওরি, মূলত সংখ্যা থিওরি এটা ছিল। এরপরে 2, 3 যেটা পড়বো, 1.2 দেখো এখানে লেখা আছে 1.1 যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মূলত সংখ্যার উপরে। এরপরে 1.2, 1.3 যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অমূলত সংখ্যার উপরে রয়েছে। ওগুলোও দেখবো নেক্সট ক্লাস যেটা তোমাদের আসবে সেটাতে। এখানে আমাদের ফার্স্ট ক্লাস, ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস নয় চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে কি ছিল? মূলত সংখ্যা কাকে বলে। কালি ম্যাচ করে যাচ্ছে, আমাদের এমন কালি আনতে হবে মিসম্যাচ করে যাতে। ওকে দেখো, তাহলে এটাকে মুছে দিব, নিউ কালি দেব। ওকে, মূলত সংখ্যা কাকে বলে বলে দিয়েছি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। আর পি কি হতে হবে মূলত সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0। স্যার অবশ্যই মনে আছে যে কিউ নট ইকুয়ালস টু 0 বলেছিলেন। হলো চারটি মূলত সংখ্যা, বিশাল মূলত সংখ্যা আছে, তোমার ইচ্ছা মতন চারটি, তোমার যেটা ভালো লাগে। ধোনির ভালো লাগে 7 লিখে দিবে, রোনাল্ডো ভালো লাগে ও সেটা একই না কি থাকে জানি না, মোটামুটি করে নিবে। তোমার ইচ্ছা মতন চারটে মূলত সংখ্যা বসাবে। ফার্স্ট আমরা বলে দিয়েছি আমাদের ফার্স্ট কমপ্লিট। সেকেন্ডে ম্যাথ কি ছিল? 0 কি একটি মূলত সংখ্যা? স্যার অবশ্যই 0 একটা মূলত সংখ্যা। আপনি বলেছিলেন যে 0/something, পি কিউ আর এস এ 1 2 3 4 5 যা করুন না স্যার 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সে 0 অলওয়েজ দেখায়। অর্থাৎ 0/1 করো 0, 2 করো 0, 3 করো 0, তাহলে 0 একটা মূলত সংখ্যা হবে তো। 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছিল, এটা লিখে দিবে, এইভাবে লিখতে পারো। অথবা 0 তোমরা ভালো করে একটা লিখে দিবে 2 সমান হচ্ছে স্যার 0। তাহলে এটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম স্যার, তাহলে এটাকে হচ্ছে 0/2 বা 0/3 এইভাবে লিখে দিবে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা হলো। নেক্সট দুটো কোশ্চেন শেষ। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন। কিল অলওয়েজ কি বললো? নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন। মনে পড়ছে? কেস দিস শিখিয়ে দিয়েছিলাম, 3/4, 7/2 এইভাবে নিয়েছিলাম। এখানে তাহলে আমাদের একটা শেখাতে হবে তো। স্যার আর একটা করে দিন না স্যার, নেগেটিভ দিয়ে একটাও নেই আমাদের, তাই তো? মানে আগে নেগেটিভ দিয়ে করাইনি ওই জন্য বলছো। এখানে দেখো তাহলে একটা 7 বসাতে পারবে, 7 বাচ্চাকাল থেকে বসে এসছো, -4 3/4 প্রকৃত ভগ্নাংশ। এক্ষুনি একটা নিয়েছিলাম 3/4 নিয়েছিলাম, এখানে 3/5 আছে। গুড। 9/2 অপ্রকৃত ভগ্নাংশে একটা কনসেপ্ট বলেছিলাম 7/2 তে, স্যার 2/9 আবার প্রকৃত 11/5 অপ্রকৃত স্যার -13/4 একটা পেয়েছি স্যার, একটা বলে দিন। -13/4 আপনি না বলে বেরিয়ে গেছিলেন ওখানে মাইনাস, এখানে তো অ্যাটলিস্ট একটা বলে দিন। হ্যাঁ দেখো -13/4 মাইনাস সামনে থাকবে, 13/4 কে 13 কে 4 দিয়ে তুমি ডিভাইড করে দাও। ওকে 1, তাই তো? আরে বিয়োগ চিহ্ন হয় এটা, এটাও বলবো নাকি 1। তাহলে 3/1/4 হলো 3/1/4। স্যার এটা নেগেটিভে ছিল। আমি তোমাদের বলেছিলাম যখন তুমি সংখ্যা রেখা তৈরি করিবে
দয়া করিয়া একটা জিনিস মনে রাখিবে, সেটা হচ্ছে কি স্যার নেগেটিভে যদি থাকে, বসে যাচ্ছে, যদি নেগেটিভে থাকে তাহলে নেগেটিভ দিকটা স্যার বেশি নেব, যদি পজিটিভ দিক থাকে পজিটিভ দিক বেশি নেব। আপনার বোর্ড বিশাল, আপনি বোর্ডে নিয়ে নিচ্ছেন, তোমাদের বাবু এত বড় বোর্ড দেবে না, বুঝলে? তোমাদের কি আর এত বড় বোর্ড দেবে যে তুমি বসে বসে চলে যাবে? দেবে না, খাতা দেবে ছোট্ট করে। ওই জন্য ভুলটা মাঝখান থেকে করবে না, আমি এর আগে বললাম। নাহলে ওই ছোট করে 2 3 4 5 6 ধরছে না, 6 বুঝে বুঝে চলে যাচ্ছ। সংখ্যা রেখা বাবা নিচে নামিয়ে করবে না, 5 পর্যন্ত ধরেছে, 6 লাগবে, নিচে একটু টেনে দিলাম। লেজেন্ডারি সব থাকো তো, করলেও করতে পারো। ওকে দেখো, যাই হোক, আরে জানি তোমরা পারবে, মানে পারবে বলতে কি, তোমরা জানো যে এটা করতে নেই, সেটাও জানো, জাস্ট ফিটিং। ওকে দেখো, -13/4 বললাম, তাহলে 3 × 1 = 4, তাহলে নেগেটিভটা স্যার বড় নেব। তাহলে স্যার জিরোটা এই দিক থেকে নিন, 0 একটু বড় করে নিচ্ছি স্যার, 1 2, একটু বড় বড় করে গ্যাপ নাও, তাহলে এদিকে নাও -1, এদিকে নাও -2, এদিকে নাও -3, -4, -5, -6। দেখো আমি গ্যাপ ঠিক রেখেছি, স্কেলের থেকেও ভালো গ্যাপ আছে, এটা সিক্রেট আছে, এখানে বোর্ডের মধ্যে সিক্রেট আছে, সব গ্যাপ সমানে যাবে, তার সিক্রেট করে রেখেছি আগে থেকে। ওকে, তাহলে এখানে দেখবে আমার গ্যাপ সমান আছে, স্কেল না বসালেও গ্যাপ সমান, তোমাদের যেন গ্যাপটা সমান থাকে। গ্যাপ যেন অঙ্কের ক্ষেত্রে থাকে, নাম্বারে যেন কোনো গ্যাপ না থাকে, নাম্বারের গ্যাপটা যেন জাস্ট টেন্স টু, পরে শিখবে লিমিট x টেন্স টু 0 1 টেন্স টু, মানে কাছাকাছি যেন হয়, না দেখতে পাও। ম্যাগনিফাইড গ্লাস দিলে তখন দেখা যাবে পয়েন্ট। আচ্ছা এখানে বড় ছিল, ঠিক আছে। দেখো -3/4 মানে সেই একই রকম আমরা লিখবো যে -3 আসবো, -3 থেকে তারপরে কিছু সংখ্যা, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এটা -3 আর -4 এর মাঝখানের সংখ্যা, -3 আর -4 এর মাঝখানে বসবে এটা, কিন্তু -3 পর্যন্ত স্যার 0 থেকে -3 পর্যন্ত চলে এসেছি। এবার বলুন 1/4, 1/4 মানে কি বলেছিলাম, 4 ভাগে ভাগ করো, তার 1 নম্বর পজিশন, 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ, 4টে ভাগ হয়েছে, 1 2 3 4, 3টে কাট করলে 4টে হয়, তাহলে 1/4 মানে এটাই। দেখো ফার্স্ট এইটা আমাদের, তাহলে এটা হচ্ছে -13/4। এই পয়েন্টটাকে আমরা কি নেব বলো, পি পয়েন্টারি কিছু একটা নিয়ে নাও, তাই তো। দেখো এটা 13, এটা -13 ছিল, -13/4, -13/5, -13/6, ঠিক করলাম তো? হ্যাঁ 4 ভাগে ভাগ করলাম তো, দিয়ে 1 নম্বর পজিশন নিয়েছি তো, ঠিক করেছি। ওকে, তাহলে অতএব দিয়ে লিখবো আমরা -13/4 এর না পি সংখ্যা রেখায় পি বিন্দু অবস্থান হলো, এইভাবে লিখো তো, যে সংখ্যা রেখায় কি লিখবো আমরা বলো, যে সংখ্যা রেখায় পি বিন্দুর অবস্থান হলো, পি বিন্দুর অবস্থান হলো -13/4 এর অবস্থান। অবস্থান বসাতে বলছি, আমাদের স্থান কোথায় বসবো, দেখো সংখ্যাকে স্থানে বসাচ্ছি, এরও সিট আছে ঠিকঠাক করে। দেখো তাহলে সংখ্যা রেখায় পি বিন্দু অবস্থান হচ্ছে -13/4 এর অবস্থান, এটা বাড়লে 3-এর দাগ, তাহলে কিল 4-এর দাগ। কিল বলছি কেন জানো তো, কিল মুভিটা দেখছিলাম, সেই দেখে নিবে, মুভি দেখবে না এখন। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখো, সংখ্যা রেখা স্থাপন করো, বের করা দেখিয়ে দিয়েছি, একটা করে বলেছিল। আমি তাহলে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, মাইনাস দেখে ফ্র্যাকশন, এইটা দেখো ছিল কত, এইটা -1 আর হাফ, এর মধ্যে একটা মূলত সংখ্যা, স্যার দুটোকে যোগ করুন, করে দিলাম, 2 দিয়ে ডিভাইড করে দিই, করলাম। নেক্সট -1/2 + 1, -1/2 + 1, -1/2, যারা পারো না এখানে একটু দেখে নিবে, অনেকে জানো পারবে না, অবশ্যই পারবে না, আমি সেটাও জানি। 2 -1 হলে -2 + 1 = -1/2, তাহলে এখানে আমরা টোটাল ভ্যালু বেরোলো কি -1/2, আর নিচে আছে কত 2, 2 মানে কত গো,
অনেক বড় হয়ে গেল, এক্সাইটমেন্টে এত বড় দাগ টানলাম, বিশাল বড় হয়ে গেল 2/1। তাহলে এটাকে যদি ডিভাইডকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে -½ ইন্টু কত হয়ে যাবে 1/2। 1টা লিখলাম এই কারণে, তোমরা লিখবে না যে 2 কে উল্টালে 1/2 হয়, আমি 1/2/1 মানে একটু উল্টাবো বলেই লিখে দিলাম -1/4। -1/4, 0 থেকে -1 এর মাঝখানে 4 ভাগে ভাগ করব, 1 নম্বর স্থানে গিয়ে 2 -1/4। সংখ্যা রেখা বসানো দেখিয়ে দিয়েছি, এটা পারবে তোমরা। তাহলে আমাদের এই দাগও কিল। নেক্সট 4 ও 5 এর মধ্যে 3টি মূলত সংখ্যা এক্ষুনি করেছিলাম, 4 আর 5 এর মধ্যে করিনি আমরা, 3 আর 5 এরকম করেছিলাম। 4 ও 5 এর মধ্যে মাঝখানে এরকম করবে, এখানে 4 এখানে 5, 4 5 এর মাঝখানে হচ্ছে স্যার 9/2। এবার এখানে বের করতে হলে 4 + 9/2/2, এখানে বের করতে হলে 9/2 + 5/2 করে নেবে, করে দিতে হবে। 4 2 8, 8 আর 9 কত 17, 17/2 ইন্টু এ উল্টে গেলে 1/2, 17 7 9 17/4। স্যার বলছেন একটা লিখছেন একটা, কি বলবো আপনাকে। দেখো 9 5 দিয়ে কত 10, 10 + 9 19, 19, সেও সেই 19/2 আর এ উল্টে গেলে কত 1/2, তাহলে 19/4। দেখো 17/4 19/4 মানে কি জানো, 17/4 এর আগের কি হয় বলতো, এখানে আবার জাদু আছে একটা, টুংটুং করে জাদু আছে, কি বলতো 17/4 তার আগে কি 16/4। দেখো দেখো 16/4 মানেই তো 4, 19/4 এখানে পৌঁছে গেছে, তারপরে টুং করলে 20/4 মানে 5। দেখো ওই কারণে সাইজগুলো চলে আসে টুং টুং। এখানে আসবে 17/4, এখানে আসবে কত 19/4, মাঝখানে একে সাজাবে নি, আহা 18/4, ওই জন্যই তো কাটাকাটিয়া করিয়া এ এসছে 9/2, তাই না। এইভাবে হয়, ওই নিচে সমান করি S2। যাই হোক, তাহলে এটা বসবে, তারপর সংখ্যা রেখা যদি বসাতে বলে বসিয়ে দিবে। দিস ইজ অলসো টুং টুং হয়ে গেল। তাহলে 4 ও 5 এর মধ্যে 3টে মূলত সংখ্যা লিখে এবং সংখ্যা রেখা স্থাপন করি। নেক্সট কোশ্চেন রয়েছে, এই যে বলেছিলাম ওখানে তোমাদের মনে করা দিতে বলেছিলাম, মনে করিয়ে দাওনি, আমি মনে করলাম। বলেছিলাম যদি বেশি করে বলে 1 আর 2 এর মধ্যে 6টি মূলত সংখ্যা লেখো, সংখ্যা রেখা বসাও। সংখ্যা রেখা বসাতে বলেছে, বসাবে 6টি লিখে। যাই হোক, আমি আগে বের করা দেখিয়ে দিচ্ছি, 6টা বসানোর কাজ তোমাদের। সেটা হচ্ছে কি করব দেখো, 1 আর 2 এর মধ্যে 6টি মূলত সংখ্যা লিখি। তাহলে আমরা এই প্রসেস যেটা শিখেছিলাম কি বলতো ভাই, 10 করে দিতে পারি, সেটা একটা প্রসেস। অথবা কি শিখেছিলাম আর একটা, যে 1 + 2/2, মাঝখানে একটা এলো, আবার তাদের মাঝখান, আবার তাদের মাঝখান, মানে এই জিনিসটা করতে পারো, কিন্তু অনেক বড় হবে। যাদের এই প্রসেসটা যেটা শেখাবো যদি মনে না থাকে, জাস্ট ফলো দিস মেথড। কোনটা না, এখানে 1 এখানে 2, তাদের মাঝখানে বের করলে কত, 1 আর 2 এর মাঝখানে কত হয় 3/2 এরকম। আবার এদের মাঝখানে একটা সংখ্যা পেলে, এদের যোগ করে একটা পেলে, আবার এদের মাঝখানে বের করবে এটা, আবার এদের মাঝখানে বের করবে, এইটাও পাওয়ার পর এটাও এটাও, এদের মাঝখানে দুটো করে পেলে এরকম অনেকগুলো পেয়ে, মানে যা পেলে তাদের মাঝখানে আবার থেকে করতে পারবে। অথবা তুমি মনে হয় যদি এখানে একটা পেলে এই দুটোর মাঝখানে করবে, যা করতে পারো সেরকম পেয়ে যাবে। ওকে, তাহলে এই করে করে পেতে পারি। অথবা অথবা এটা হচ্ছে আগে শিখিয়েছিলাম, অথবা ছোট্ট করিয়া একটা কে ছুটলো, অথবা কি শিখবো আমরা, সেটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এটা 1 আর 2 ছিল, যদি ফ্র্যাকশানে দিত, বড় সংখ্যা দিত আরো, তখন প্রবলেম হতো। তখন ফর্মুলা শিখবো। কি ফর্মুলা, ফার্স্টে যেটা ছিল সেটাকে আমরা লেট ধরে নিব, কি বলতো x = 1, y = আমরা ধরবো কত বলো 2, x = 1, y = কত ধরবো বলো 2, এর মাঝখানে 6টা বলেছিল, তাহলে n = ধরবো আমরা n একটা সংখ্যা, যেটা হচ্ছে যা থাকবে +1 করে নেব আমরা, 6 + 1 সমান হচ্ছে কত বলো 7, তাই তো। x = 1, ঠিক আছে স্যার, y = 1, মানে n অ্যাকচুয়ালি এখানে ধরবো না, ঠিক ভুল বললাম, nটা তো এখানে ধরবো না, n হচ্ছে আমাদের যতগুলো বের করতে বলবে ততগুলো ধরবো। n = তাহলে কি থাক 6। ফর্মুলাতে যেটা হয় আমাদের অন্তর বের করি, সাধারণ অন্তর d, সেটা বেরোবে কি, এখানে ফর্মুলাতে বসাবো y - x/n + 1, এইটা হচ্ছে আমাদের
ফর্মুলা কেন এটাতেও করবো কেন, তাই তো? এটা হচ্ছে আমাদের কি বলতো ফর্মুলা। এবার বসিয়ে দাও, ডি বের করতে হলে কি করবো এখানে বলো, ডি বের করুন। ওয়াই মানে 2 মাইনাস 1 বাই হচ্ছে 6 প্লাস 1, তাহলে 1/7 ডি পেয়ে গেলাম। এরপরে তোমাকে কতগুলো সংখ্যা বের করতে বলেছে বলো, ততটাই পারবে, এর বেশি পারবে না। তার মাঝখানে আমাদের 6টা বের করতে বলেছিল। এরপরে সংখ্যাগুলো আমরা লিখবো এইভাবে, দেখো কি লিখবো বলো, এক্স থাকলো ফার্স্ট অঙ্ক, তার সঙ্গে আমরা ডি অ্যাড করে দেবো, তাহলে এক্স প্লাস ডি ফার্স্টেরটা বেরোলো, এক্স প্লাস 2d, এখানে ধরবে না গো, একটু ভালো করে লিখি যাতে তোমরা বুঝতে পারো ঠিক করে। দেখো এবার ধরে যাবে, কি পেলাম আমরা একটা এক্স প্লাস ডি, নেক্সট এক্স প্লাস 2d, আবার একটা করে ডি বাড়তে থাকবে, অ্যাড হতে থাকবে, এক্স প্লাস কত 3d, এক্স প্লাস কত 4d, এক্স প্লাস কত 5d, আর একটা হচ্ছে তাও ধরলো না। দাঁড়াও তো বাবু, একটু ধরিয়ে তো ছাড়বো তাকে আমি। হ্যাঁ, এরপরে হচ্ছে এক্স প্লাস কত 60, তৈরি পোর্শনটা থাক। এবার দেখতে পাচ্ছ, দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করব আমরা, এক্স মানে কত ছিল 1, দেখো 6টা হয়েছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা বের করতে বলেছিল, 6টা লিখে নিলাম। এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, এক্স প্লাস 6d, আর নেই। তাহলে এক্স কত 1, ডি কত পেলাম বলো 1/7, তাহলে এখানে বসাবো 1 প্লাস 1/7, এখানে সেই 1 প্লাস 2 ইন্টু 1/7 কত হবে 2 ইন্টু 1/7, তাহলে 2/7 হচ্ছে, দেখো তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও এখানে 2/7, এখানে বসবো 1 প্লাস 3/7 নিব, তো পেয়ে গেছো একটা ক্রোনোলজি ছুটছে গাড়ি। 1 প্লাস স্যার 4d 4/7, 1 প্লাস 5/7, 1 প্লাস 6 কত বলো 7। এরপরে এগুলো কি নিতে পারি, দেখো যোগ করে নাও, 7 প্লাস 1 8/7, 9/7 ছুটবে, যোগ করবে দেখবে, 7 একে 7 3 10/7। এবার পেয়ে গেছো আবার সেই ক্রোনোলজি 12/7 13/7, কটা পেয়ে গেছি 1 2 3 4 5 6, এরপরে 14/7 করলে তো 2 চলে আসবে, সেই একই 2। তাহলে এগুলো হচ্ছে, এই মাঝখানে যদি কাটাকাটি যেত তাহলে তুমি কেটে দিতে, তাহলে সবসময় আমরা লঘিষ্ঠ আকারটাই লিখে দেবো। তাহলে এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কটা বের করতে বলেছিল, এইভাবে করে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা ফর্মুলা ছিল, বুঝতে পারলে? তাহলে বলো, যদি এইভাবে বড় সংখ্যা চাই, অনেকগুলো বড় চাই, আরো বড় যদি চাই, তাহলে তোমরা এগুলো করবে, আর চাইবে না মনে হয়। আর চেয়ে কোথায় যাবে, তোমাদের 9, তোমরা হচ্ছে জুনিয়র এখন, তোমাদের কাছ থেকে বেশি চাইলে চাপ পড়ে যাবে না। এবার বলেছে দেখো 1 এর 4 ও 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। এটাও তুমি যে কোনো প্রসেসে করবে, কেস 1 কেস 2 কেস 3 তিনটেই শিখে দিলাম, ওখানে দুটো কেস শিখিয়েছিলাম, এখানে একটা শেখালাম, 3টে কেস। এটাকে আমি কেস 3 হিসেবেও দিয়ে রাখছি। কি কালারে ছিল একটা, আচ্ছা লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কি কেস 3, না এই কালার তো ছিল না, কালার ম্যাটার করছে, কালার ডাজ নট ম্যাটার, না অবশ্যই ম্যাটার করবে। কোথায় গেল কেস 3, এটা একটা, ওখানে দুটো কেস আগে আছে, থিওরিতে দেখবে, ভালো করে ক্লাস দেখবে, ক্লাসে যখন সময় থাকবে প্রপার যেভাবে তোমরা টিউশন করো সেই হিসেবেই কিন্তু ক্লাসটা করবে। টিউশনে যেরকম বসে আমাদের সামনে যেরকম সবাই ক্লাস করে, তোমরাও সেরকম ক্লাসটা করবে। এই নয় দেখলে কিছুটা রেখে দিলে পরে আবার দেখবো, এইভাবে করবে না, একটা ফ্লো হয়ে যাবে। বেশি সময় নয় তো, ক্লাসগুলো তোমাদের 1 ঘন্টা অ্যাপ্রক্স, 1 ঘন্টা কাছাকাছি, এদিক সেদিক হবে, বেশি হবে না তো। ওই জন্য এই ক্লাসগুলো পুরো ধরবে, একটা পোর্শন শেষ করলে সুন্দর করে রেখে দিলে, আবার তোমাদের যে ক্লাস আবার আসবে আবার করলে ধরবে। পুরো একটা গ্যাপের মধ্যে থাকছে তোমাদের রুটিন, তোমরা পেয়ে যাবে মনে হয় টেলিগ্রাম গ্রুপে। ওই রুটিন অনুযায়ী যেটা থাকবে, তোমাদের বলা হয়েছিল যে সপ্তাহে 2টো মতন ক্লাস যাচ্ছে নাকি, এইভাবে তোমরা পুরো ফরম্যাটে, পুরো টিউশনের মতন, টিউশনের স্যার দিয়েছিলেন নেক্সট ডেটে নেবেন, তুমিও সেটা ফরম্যাট করে মানে পুরো ম্যাথগুলো করে, হোমওয়ার্ক সিডব্লিউ, আজকে যাগুলো করালাম সেটা সিডব্লিউ ফার্স্টে করবে। নেক্সট যেগুলো বাকিগুলো ছেড়ে দিলাম সেটা তোমাদের এইচডব্লিউ করবে, যে তারপর যাবে আমার ক্লাস, নেক্সট ক্লাস যখন দেখতে আসবে তোমরা, তোমাদের যেহেতু থাকবে ওই ক্লাসগুলো নেক্সট যবে হবে
আসবে, তোমরা কি করবে বলো তো, পুরো CW HW প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে যাবে। পুরো যেন সাপ খাতা হিসেবে থাকে না, সুন্দর করে যেন খাতাগুলো থাকে। একদিন দেখবো আমি তোমাদের কাছে, আরে দেখা হবে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, তখন দেখবো সবার খাতা আমি। এইটা 6 7 তো বললাম, এটা তোমাদের HW হিসেবেই থাকলো, যে কোনো প্রসেসে করবে। এবার তোমাদের সত্য মিথ্যা এক্ষুনি করেছিলাম, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হয়। কিছুক্ষণ আগে স্যার এটা করিয়ে দিয়েছেন, হ্যাঁ হয়। দুটি পূর্ণ সংখ্যার মানে এটা ট্রু হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা হয় না স্যার, একটা কেস দেখেছিলাম আমরা, যেটা 1/0 বা কোনো সামথিং বাই 0 এসেছিল, ওর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়নি। ওই কারণে স্যার এটা তো কোনোদিন সব অলওয়েজ ট্রু, দিস ইজ নট কারেক্ট। ওকে, তাহলে এটা কি হবে, ফলস হবে একটা কেসের জন্য, নাহলে ট্রু হতো। এবার দুটি মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো লেখো। তাহলে এক্ষুনি এটাও করলাম, দুটি মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হবে, যোগ করলে তুমি কি যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হতো, যোগ করলে তোমরা মূলত পাচ্ছ, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে সর্বদা যে মূলত সংখ্যা পাবে ওই নয়, বলেছে ভাজক শূন্য নয়, মানে নিচে শূন্য নয় বলে দিয়েছে, ওই জন্য ওই কেসটা এসেছিল না, কোন কেসটা, একটাই তো কেস আমাদের এলো, হ্যাঁ স্যার একটাই কেস, সামথিং বাই 0 হলে তখন সেটাই শুধুমাত্র মূলত সংখ্যা হয়নি, নাহলে বাকি সব কিছু হয়েছিল। ওইটা বলে দিয়েছে যে ভাজক যেটা ভাগ করছে সেটা শূন্য নয়, ওই কেসটাই বাদ দিয়ে দিয়েছে। তাহলে অলওয়েজ অল, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অল কি হবে মূলত সংখ্যা, রেশনাল নাম্বার কি সংখ্যা, মূলত সংখ্যা। যদি এই ভাষাটা দেওয়া থাকে, যদি না থাকতো তাহলে বলতে পারতে না, যে যেটা ভাগ থাকতো না সেটা কোশ্চেন আলাদাভাবে থাকছিল, দেখো ট্রু ফলসে যেভাবে দিয়েছিল সেভাবে দিতে পারে। এটা এই ছিল আমাদের 1.1 এর যে ম্যাথগুলো ছিল, যা থিওরি ম্যাথ সব করিয়ে দিলাম। তোমাদের কিছু প্রবলেম থাকলে খাতায় নোট ডাউন করে রাখবে, যাবে আমার সঙ্গে 1-to-1 ক্লাস হবে, কথা হবে, তবে তুমি জিজ্ঞেস করে নিতে পারো ডাউটগুলো। ওকে, তাহলে চলো, তাহলে তোমাদের আরেকবার বলি, তোমাদের দীপ্তি ক্লাসে সবাইকে এগেইন কি ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ, ভালো করে ক্লাসটা দেখো। তাহলে চলো আজকের মতন এই ক্লাস, নেক্সট দেখা হচ্ছে তোমাদের ক্লাস চ্যাপ্টার 1 পার্ট 2। ওকে, চলো বাই, টাটা।